জকের জঙ্গলে আজ শেষ পর্ব। শ্যামল বাংলার সমতল জমির পিছনেই যে এমন দুর্গম ঘন পাহাড়ি জঙ্গল থাকতে পারে, ডেভিড বা সনি এর আগে তা ধারণাও করতে পারেনি। জঙ্গলের ভিতর দিয়ে এক পা এগোনো মুশকিল। আফ্রিকার জঙ্গলকেও যেন ছাড়িয়ে গিয়েছে। নদীর তীরে জঙ্গলটা তবু কিছুটা ফাঁকা, গাছের সারি কম বলে পথ করে চলা সহজ হয়। দুজনে নদীর তীর দিয়েই চলল। অজানার উদ্দেশ্যে কতদিন কত দূর যেতে হবে কিছুই জানা নেই, শুধু চলতে হবে বলেই যেন পথ চলা। চলছে তো চলছেই। রাত্রে আগুন জ্বেলে যাদের পাহারা দেবার কথা, তারা সহসা চিৎকার করে উঠল, বাবু বাবু, বিপদ, মহা বিপদ। ডেভিড, সনি ও আর সকলের ঘুম ভেঙে গেল। উঠে বসে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কি শুনতে পাচ্ছেন না? শুনতে সকলেই পেয়েছিল। দূরে, বহু দূরে সমুদ্র গর্জনের মতন একটা অস্পষ্ট শব্দ। ডেভিড বলল, কি ঝড় উঠেছে বুঝি? না না, হাতির পাল আসছে, এক্ষুনি এসে পড়বে, চলুন তাড়াতাড়ি। তা কি করব? একটা গাছে উঠলে ভালো হয়। উঁচু শক্ত বড় গাছ, ওই গাছটা বেশ মজবুত, না হলে অন্য গাছ হাতির সামনে টিকবে না। আর এই বাক্সগুলো, এইগুলি তো আমাদের প্রাণ, ওর মধ্যে গুলি বারুদ সব আছে। ওগুলো যদি নষ্ট হয় তাহলে যে কাজে যাচ্ছি তা বিফল হবে। সেই ব্যবস্থা আমরা করেছি বলে পাশাপাশি ৩-৪টি গাছে, যেখানে একটি ঝোপের মতো করে ফেলেছে, সেইখানে বাক্সগুলি ঠিক মতন লুকিয়ে রেখে কজন মিলে গাছে উঠে বসল। সারা দিনের পরিশ্রম, দেহ মন ক্লান্ত হয়ে পড়েছে। কোথায় ভালো করে ঘুমিয়ে চাঙ্গা হয়ে উঠবে তা নয়, গাছে চড়ে বসে থাকা। এদিকে মেঘের গর্জন ক্রমেই কাছে আসতে লাগলো। শুনতে শুনতে মনে হয় যেন একটা ভীষণ জলোচ্ছ্বাস গর্জন করতে করতে চারিদিক ভাসিয়ে ছুটে আসছে, যেন প্রলয়ের পূর্ব মুহূর্ত। অনন্ত জল এসে নদী, গাছ, বন সব ভাসিয়ে দিয়ে যাবে। কেউ বাঁচবে না, কিছুই থাকবে না। কুলিরাও গাছে উঠে বসল। দূরের বনে তখন মরমর করে গাছ ভাঙছে, থপথপ করে হাতির পায়ের শব্দ স্পষ্ট হয়ে উঠেছে। শুধু অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না। সহসা একটা কুলি চিৎকার করে উঠল, ভালুক ভালুক, বাবা গো! লোকটা পড়ে যায় আর কি। ডেভিড তাকে ধরে ফেলল। একটা ভল্লুক তার পাশে গাছে উঠে বসে আছে। ডেভিড বন্দুক বের করল, কিন্তু গুলি করা ঠিক হবে কিনা তা বুঝতে পারল না। ভল্লুকটা যদি গুলি খেয়ে ঘাড়ের উপর লাফিয়ে পড়ে তাহলে সব শুদ্ধ নিচে পড়ে হাতির পায়ের তলায় থেতলে মরতে হবে। ডেভিড গুলি করতে পারল না। নদীর জলে তখন হাতির মাতামাতি শুরু হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে গাছের মাথায় ঝপাত করে কি যেন একটা এসে পড়ল। কুলিরা চিৎকার করে উঠল, গাছ কেঁপে উঠল। ভল্লুকটি নিচে পড়ে গেল। দুজন কুলি আর ডেভিডও ঘুরে পড়ে গেল। তারা নিচে পড়েই যেত, শুধু গাছে পা লটকানো ছিল বলে রক্ষা। মাথাটা নিচের দিকে করে ঝুলতে লাগলো। আবার ঠিক হয়ে বসতে ডেভিডের দেরি হলো না। নিচে উঠে বসে অনেক কষ্ট করে দুটি কুলিকেও সে তুলে বসালো। তারপর টর্চের আলো ফেলে মাথার উপর কি ঘটেছে একবার দেখল। সাদা জামা কাপড়, মানুষ বলেই মনে হচ্ছে। দেখো তো, ওটা মানুষ নাকি? সব কুলি সমস্যারে জবাব দিল, হ্যাঁ বাবু, মানুষ মানুষ। তোরা কেউ গিয়ে লোকটিকে নামাতে পারবি? সকাল না হলে পারবো না বাবু। লোকটি অমন ভাবে সারা রাত থাকলে মারা পড়ে যাবে যে। মরতে আর কি বাকি আছে বাবু? হাতির সামনে পড়েছিল, সুরে জড়িয়ে ছুঁড়েছে। কোত্থেকে ওই গাছের উপরে এসে পড়েছে কে জানে। ও কি আর এখনো বেঁচে আছে? আবার ওকে নামাতে গিয়ে আমরা হয়তো অন্ধকারে পড়ে মরবো, হাত পা পিছলে। আর সকাল হোক, তারপর দেখা যাবে। ডেভিড সকাল হবার প্রতীক্ষায় চুপ করে রইল। সনি জিজ্ঞাসা করল, রাত কপ্রহর রে? 3 প্রহর বাবু। সহসা গাছের উপরকার লোকটি একটু নড়ে চড়ে উঠল। অস্পষ্ট কথা শোনা গেল, লোকটি আরেকটু নড়তে গেল। তখন গাছের ডালগুলি তার গায়ে বিঁধতেই লোকটি আবার কাতরভাবে বলে উঠল, বাঙালি। গলাটা চেনা চেনা মতো। ডেভিড বলল, কে বলুন দেখি? যেই হোক, বেঁচে যখন আছে
তখন এখনই ওকে গাছ থেকে নামাতে হবে। ডেভিড কুলিদের পানে ফিরে বলল, শুনছিস, এখনই নামাতে হবে ওকে। দেখছিস না বেঁচে আছে, কথা বলছে। এই অন্ধকারে পারবো না বাবু। বকশিস দেবো 1 টাকা করে। আর যদি পড়ে মরেই তাহলে বকশিসে কি হবে? আর সকাল হতে তো বেশি দেরি নেই বাবু, 2-3 ঘন্টা পরে নামাবো। ততক্ষণে লোকটি যদি মারা যায়? 2-3 ঘন্টায় কি লোক মরে বাবু? ইস, একটি লোক অমন ভাবে চোখের সামনে গোঙাবে আর নিশ্চেষ্ট হয়ে তারা বসে দেখবে, অসম্ভব। ডেভিড বলল, আমি টর্চের আলো ধরছি, তোরা ওকে নামা। পারবো না বাবু। পারতে হবে, না পারলে তোদের আমি গুলি করব। এই জঙ্গলে দেখি তোদের কে রক্ষা করে, হয় মর না হয় হুকুম তামিল কর। বলে কুলিগুলোকে ভয় দেখাবার জন্য ডেভিড পিস্তলের ঘোড়া টিপল। ভীষণ শব্দ করে একটা আগুনের শিখা তীরের মতো সামনে ছুটে গেল। এবার কুলিরা সত্যি ভয় পেয়ে গেল। ডেভিড বলল, হুকুম মানবি না? না মানবো হুজুর। সকলে গাছ থেকে নামলো। নিচে যে আগুন জ্বলছিল তা ততক্ষণে নিভে এসেছে। কাঠকুটো জোগাড় করে আগুনকে আরো উজ্জ্বল করে তোলা হলো। সেই আলোয় 3 জন কুলি দড়ি নিয়ে উপরে উঠে গেল। দড়ি বেঁধে গাছের উপর থেকে লোকটিকে ধীরে ধীরে নামিয়ে দেওয়া হলো। সনি ডেভিড দড়ি খুলতে গিয়ে লোকটির মুখের পানে টর্চের আলো ফেলে দেখে সরোজ। বিস্ময়ে তাদের মুখের কথা হারিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পাশের একটি কুলি চিৎকার করে উঠল, বাবু সাবধান, সাপ! সনি মুখ ফিরিয়ে দেখবার আগেই পাশে গাছের শাখায় একটি সাপ ঝুলছিল। সে ছপ করে সনির ডান হাতে ছোবল মারল। আর্তনাদ করে সনি সেইখানেই বসে পড়ল। বিপদের উপর বিপদ। সরোজকে যে দড়ি দিয়ে নামানো হয়েছিল সেই দড়ি দিয়ে সনির হাতে ডেভিড একটির পর একটি তাগা বেঁধে দিল, বিষের রক্ত যাতে সারা দেহে ছড়াতে না পারে। দেখতে দেখতে সনির হাতখানি নীল হয়ে উঠল। রক্ত চলাচল কখনো একেবারে বন্ধ হতে পারে না। দড়ির ফাঁস বাঁধার জন্য বেশি রক্ত চলাচল না হলেও কম করে তো চলছিল বটে। তার ফলে আকাশে প্রভাতী আলো দেখা দেবার আগেই শনি বিষে জর্জর হয়ে মাটির উপর শুয়ে পড়ল। কুলিদের চেষ্টায় সরোজের তখন জ্ঞান ফিরে এসেছে। বাঁ হাতটা ফুলে উঠেছে, নড়বার উপায় নেই, ভেঙেই গেছে হয়তো। কয়েক লহমার মধ্যেই সুস্থ হয়ে সে উঠে বসল। ডেভিডকে দেখে বলল, আশ্চর্য, তোমায় আমি এখানে দেখবো আশাই করিনি। খবরটা পেলে কেমন করে? নসির শিশির মধ্যে চিঠি দিয়েছিলে, মনে আছে? ও বুঝেছি। আরে এ শনির কি হলো? অমনভাবে হাত বাঁধাছে? সাপে কামড়েছে। ইস, বলো কি? তাই তো। এই কুলি শোনো, সাপে কামড়ানো ওষুধ জানো? আগে না হুজুর। আচ্ছা, জিজ্ঞাসা করে দেখো তো তোমাদের মধ্যে কেউ জানে কিনা। কুলিটি উঠে গিয়ে সকলকে জিজ্ঞাসা করে ফিরে এসে বলল, না হুজুর, কেউ জানে না। আচ্ছা, এখানে কোনো গাঁ আছে কিনা জানো? আগে হুজুর, এই 5 ক্রোশ দূরে 1 প্রহরের পথ। ছুটে যাও, সেখান থেকে সাপের ওঝা ডেকে আনো, নইলে বাবু মারা পড়বে। এই যে একা যাবো? পারবো না বাবু, ভয় লাগে, যা বড্ড জঙ্গল। বেশ, দুজনে যাও, ছুটে যাবে আর আসবে, বুঝলে? কুলিটা তখনই একজনকে সঙ্গে নিয়ে গাঁয়ের দিকে রওনা হলো। ডেভিড একজনকে ডেকে বলল, রুমাল ভিজিয়ে জল নিয়ে এসো। ডেভিড পকেট থেকে রুমাল বের করে দিল। কুলিরা রুমাল ভিজিয়ে আনলো। সেই ভিজে রুমাল সনির মাথায় দেওয়া হলো, যাতে বিষের অপকার কম হয়। মুখে কারো কথা নেই। ভবিষ্যতের পানে চেয়ে সকলে চুপ করে বসে রইল। যদি ওঝা না পাওয়া যায় তাহলে এই জঙ্গলের মধ্যেই সনিকে রেখে যেতে হবে। এ কি কম দুঃখের কথা? যে দুজন কুলি নদীর জলে রুমাল ভেজাতে গিয়েছিল তারা বলল, একটি মানুষ ভাসছে বাবু নদীর কিনারায়। মানুষ? সরোজ বলল, আমার সঙ্গে যে মাঝিরা ছিল তাদের কেউ হয়তো। তোমার সঙ্গে মাঝিরা ছিল? তুমি তাহলে জঙ্গলিদের হাতে ধরা পড়োনি? ধরা পড়েছিলাম, পালিয়ে এসেছি, সে অনেক কথা। এখন চলো, লোকটি বেঁচে আছে কিনা দেখি, চলো। বলে দুজনকে শনির কাছে বসিয়ে ডেভিড ও সরোজ নদীর তীরে গেল। নদীর তীর বেশি দূর নয়, কয়েকটি গাছের আড়াল পার হয়ে নদীর কিনারায় তারা এসে পৌঁছল। দেখল একটি লোক ভেসে এসে চরে লেগেছে। লোকটি এখনো বেঁচে আছে কিনা দেখবার জন্য একটু কাছে গেছে একজন। সহসা মাঝারি আকারের একটা কুমির ভেসে উঠে লোকটিকে টেনে নিয়ে জলে ডুবে গেল। এত তাড়াতাড়ি কুমিরটা জলে ডুবল যে ডেভিড
একটা গুলি করবার অবসরও পেল না। অনেকক্ষণ তারা দাঁড়িয়ে রইল, কিন্তু কুমিরটা আর ভাসল না। ফিরে যাবার জন্য যেই পা বাড়িয়েছে অমনি একটি করুণ চিৎকার কানে এলো। দুজনেই চমকে উঠল। সনিকে বা অন্য কোনো কুলিকে কোনো হিংস্র জানোয়ার আক্রমণ করলো নাকি? তাড়াতাড়ি দুজনে ফিরে এলো, কিন্তু কই, কিছুই তো হয়নি। তবে যেদিক থেকে চিৎকার শোনা গিয়েছিল সেই দিকেই সকলে চলল। বেশি দূর যেতে হলো না। একটি ঝোপের পাশ দিয়ে যাবার সময় সহসা একটা ঝপঝপ শব্দ কানে এসে লাগলো। ডেভিড বন্দুক বাগিয়ে ধরল। সরোজের বাহাত জখম, পিস্তল ছাড়া তার বন্দুক ছুড়বার উপায় নেই। ফিরে দাঁড়াতেই দেখতে পাওয়া গেল একটা লোককে একটা ভাল্লুক জড়িয়ে ধরেছে। ভাল্লুকের মিশকালো লোমের ফাঁক দিয়ে মানুষটির একখানি হাত ও একটি পা ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। দুজনেই বন্দুক চালালো। একজনের হাতের বন্দুক আর একজনের হাতের পিস্তল একই সঙ্গে গর্জে উঠল। গুলি খেয়ে ভল্লুকটি মুখের শিকার ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো। তারপর চিৎকার করে এদিকে ঝাঁপিয়ে পড়ল। ডেভিড আরও একবার গুলি করল। সরোজের পিস্তলও আবার একবার গর্জে উঠল। কিন্তু হিংস্র পশু তখন ক্ষেপে উঠেছে। কোনো বাধাই সে মানল না। প্রথমে তো এক থাবা মেরে ডেভিডের হাতের বন্দুক সে ফেলে দিল। তারপরেই ডেভিডের ওপর লাফিয়ে পড়ল। ডেভিড চট করে সরে না দাঁড়ালে সে যাত্রা তার রক্ষা পাওয়াই কঠিন হতো। ঠিক সেই ফাঁকে যে লোকটিকে এতক্ষণ ভল্লুকটি জড়িয়ে ধরেছিল সে উঠে তার একখানি টাঙ্গি ভল্লুকটির মাথায় বসিয়ে দিল। ভল্লুকের মাথার মধ্যে ধারালো টাঙ্গি বসে যাওয়ার পর মুহূর্তেই ঘুরে পড়ে ভল্লুকটি স্থির হয়ে গেল। লোকটা নাড়াচাড়া করে একবার ভল্লুকটাকে দেখে নিয়ে তখনই তার চামড়া ছাড়াতে বসে গেল। তার সারা দেহ থেকে তখন রক্ত ঝরছিল। সরোজ বলল, ওই অত কাছ থেকে গুলি করা তোমার অন্যায় হয়েছিল। যাক, খুব বেঁচে গেছো ডেভিড। চামড়া ছাড়ানো বন্ধ করে লোকটি মুখ তুলল। অসমিয়া ভাষার সঙ্গে বাংলা মিশিয়ে বলল, আপনারা আজ আমায় খুব বাঁচিয়ে দিচ্ছেন সাহেব। হাফ প্যান্ট পরা ডেভিডকে সে সাহেব ভেবেছিল। ডেভিড বলল, তুমিও তো আমায় বাঁচিয়েছ, শোধবোধ হয়ে গেছে। লোকটি আবার জিজ্ঞাসা করল, সাহেব কি বনের কাজ করেন না শিকারি? সরোজ জবাব দিলে, বনের কাজে এসেছিলাম, এসে বিপদে পড়ে গেছি। কি হয়েছে? আমাদের এক সঙ্গীকে সাপে কামড়েছে। সাপে কামড়েছে? কতক্ষণ? শেষ রাত্রে। চলুন তো দেখি। ওষুধ জানো নাকি? জানি হুজুর, কিন্তু না দেখে বলতে পারি না। লোকটি এসে শনিকে দেখল, বলল, বোধ হয় বাঁচবে। তা এতক্ষণ কামড়েছে আর আপনারা চুপ করে বসে আছেন? গায়ে লোক পাঠিয়েছি ওঝার খোঁজে। ওই কোথায়? ওই গায়ে বুঝি? ওখানকার ওঝা তো আমরাই। যাক, ভালোই হয়েছে। দেখি একবার চেষ্টা করে। এদিকে এই ফাঁকে আপনারা একটা লোক দিয়ে ভল্লুকের চামড়াটি ছাড়াবার ব্যবস্থা করুন তো। একজন কুলির ওপর চামড়া ছাড়াবার ভার দিয়ে লোকটি একটা ওষুধ খুঁজে আনবার জন্য জঙ্গলের মধ্যে চলে গেল। মিনিট 15 মধ্যেই সে ফিরল। হাতে তার একটা কিসের শিকড় আর একটি পাথরের টুকরো। জল দিয়ে শিকড়টি সে পাথরে ঘষতে লাগলো। খানিকক্ষণ ঘষবার পর চন্দনের মতন খানিকটা কাঠ জমলে সেই কাঠ শনির কানে, নাকে ও কপালে লেপে দিলে। তারপর সাপ যেখানে কামড়েছিল সেইখানে মুখ দিয়ে সে রক্ত চুষতে লাগলো। এক মুখ ভরে রক্ত চষে আর ফেলে দেয়। তারপর আবার চষে। রক্ত চুষে চুষে শনির নীল হাতখানা যখন একটু ফ্যাকাশে হয়ে এসেছে বলে মনে হলো, তখন সেই ক্ষতস্থানে শিকড়ের বাকি কাঁধটুকু লেপে দিয়ে লোকটি উঠে পড়ল। বলল, মাথাটা অবিরাম জল দিয়ে ধোঁয়াতে থাকুন, 2 দণ্ডের মধ্যে সেরে উঠবে বলেই মনে হয়। তারপর সরোজের পানে ফিরে বলল, আপনার ওই হাতখানা অত ফুলেছে কেন? দেখি। সরোজ হেসে বলল, আগে তো একজনকে সারাও, তারপর 2টো। ও তো সারবেই, আপনারা তো তখন দেখি। বলে লোকটি সরোজের বাঁ হাতটি কাঁধের ওপর উঠিয়ে নিয়ে সেই শিকড়টা বুলিয়ে বুলিয়ে কি সব মন্ত্র পড়তে লাগলো। সরোজের মনে হলো ক্রমে ক্রমে যেন ব্যথা আরাম হচ্ছে। কিছুক্ষণ পরে হাতখানি ছেড়ে দিয়ে সে লোকটি বলল, সেরে গেছে, 2 দণ্ড জলে ভিজিয়ে রাখুন। শিক্ষিত বাঙালি এইসব মন্ত্রতন্ত্র ও শিকড়ে বিশ্বাসও করতে পারে না কেউ, আবার আশাও ছাড়তে পারে না। দুদিকেই জল চলল, একজনের মাথায় আর একজনের হাতে। শেষে তো কুলিরা পরিশ্রান্ত হয়ে পড়ল। ডেভিড জিজ্ঞাসা করল, আর কতক্ষণ জল দিতে হবে? এগে 2 দণ্ডটা হয়নি বাবু এখনো। 2 দণ্ড মানে? সরোজ জবাব দিল,
দুদণ্ড মানে 48 মিনিট, 24 মিনিটে এক দণ্ড। বেশ, আমার কোনো আপত্তি নেই। আর কতক্ষণই বা বাকি? আমি কিন্তু এসব বিশ্বাস করি না। সরোজ বলল, বিশ্বাস তো আমিও করি না হে, কিন্তু এখন সবকিছুই বিশ্বাস করতে হচ্ছে। লোকটি এবার বলল, এখনই বিশ্বাস হবে বাবু, আর দেখুন না। সত্যই শেষ পর্যন্ত বিশ্বাস করতে হলো। সরোজের হাতের ব্যথা কোথায় চলে গেল। হাত নিয়ে সে বেশ স্বচ্ছন্দে নাড়াচাড়া করতে লাগলো। সোনিও ধীরে ধীরে চোখ মেলল। কৃতজ্ঞতায় সরোজ বলল, তোমায় ভাই কি দিয়ে খুশি করব তা তো ভেবে পাচ্ছি না। এখন তো আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই। ওঝা লোকটি বিনীতভাবে বলল, এই যে কিছু দিতে হবে না, আমার গুরুর আদেশ, কিছু নিতে নেই। আর আমি তো কিছুই করিনি, গাছগাছরা জানি, খুঁজে এনে দিলাম, এই পর্যন্ত। লোকটির বিনয় দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। কথায় কথায় ওঝা জিজ্ঞাসা করল, এই খাওয়া দাওয়ার আয়োজন এখানেই হবে নাকি? খাওয়া দাওয়া আর কি, ডিম সেদ্ধ করবো আর চা। তার চেয়ে চলুন বাবু আমাদের গায়ে, আপনাদের মতো লোকের পায়ে ধুলো পড়লে গা ধন্য হয়ে যাবে। লোকটি এমন ধরে বসল যে কোনো ওজোর আপত্তি টিকল না। সোনি তখন উঠে বসেছে। জিনিসপত্র কুলির মাথায় চাপিয়ে সোনিকে ধরে দুই বন্ধুতে অগ্রসর হলো। ওঝা আগে আগে পথ দেখিয়ে চলল। আসুন আসুন, আমাদের বাড়ি আসুন। ওই দেখা যাচ্ছে সামনে, ওই দিকে আমাদের বাড়ি। চলুন চলুন। ওঝা অমায়িক। বাড়ি গিয়ে ভালো করে খাইয়ে যত্ন করে কিছুতেই সে যেন তৃপ্তি পাচ্ছে না। অথচ তার এতটুকু স্বার্থ নেই। বর্তমান যুগে শুধু ভারতবর্ষেই অমন অতিথি সেবা সম্ভব। এদিকে সারা গ্রামের বুকে হইচই পড়ে গেছে। ওঝাদের বাড়িতে সাহেব এসেছে। কঘরই বা লোকের বাস। সকলেই ভিড় করে দেখতে এসেছিল। ওঝার ধমক খেয়ে যে যার মতো সরে পড়ল। ওঝা বলল, বাবুরা, দুদিন এখানে থাকুন না কেন, কোনো কষ্ট হবে না। থাকার উপায় নেই ভাই, বিশেষ জরুরি কাজ। এই জঙ্গলের মধ্যে জরুরি কি এমন কাজ? হ্যাঁ, তবে শোনো বলে সরোজ উমানন্দ ভৈরব হতে ফিরে আসা থেকে আরম্ভ করে বুনো হাতির গাছের মাথায় ছুঁড়ে দেওয়া পর্যন্ত সকল কথা বলল। সব শুনে ওঝা বলল, বুঝেছি সাহেব, আমরা জানি ওরা জকের পুজো করে। পূর্ণিমা রাত্রে জগ দেবতার কাছে মানুষ উৎসর্গ করে ভল্লুক দিয়ে খাওয়া। আসুন বাইরে আসুন, দেখাচ্ছি। বলে তিন বন্ধুকে ওঝা বাহিরে নিয়ে এলো। ওই দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন না? ওই যে অনেক ঘর বাড়ি দেখা যাচ্ছে, ওইটি আবাংদের গ্রাম। আর তার পাশে ওই যে একটা হাতির পিঠের মতো পাহাড় দেখছেন, ওরই ওপাশে জম্মুদের বসতি। ওই পাহাড়টির নিচেই একটা মন্দির আছে, সেইখানেই জকের পুজো হয়। আর মন্দিরের একটু নিচে পাহাড়ের একটা গর্তের মধ্যে অনেক ভল্লুক পোষা আছে। সেইখানে মানুষগুলোকে ফেলে দিয়ে ওরা ওপর থেকে মজা দেখে। ভল্লুকগুলো মানুষগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খায়, আর ওরা ওপরে দাঁড়িয়ে দেখে আর হাততালি দেয়। ওদের মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনা ভারী শক্ত কথা বাবু। আমাদের এই আগুন অস্ত্রের গুণ দেখেছ? হ্যাঁ বাবু, তবে ওতে আপনাদের কোনো সুবিধা হবে না। জম্মুতে একরকম ছোট ছোট বর্ষা আছে, ওই বাঁশের মধ্যে ভরে ছুঁড়ে মারে। একবার লাগলে তার বিষে তখনই মৃত্যু। মরতে হয় মরব, কিন্তু তা বলে দুজন বন্ধুকে মৃত্যুর মুখে ফেলে পালাতে পারবো না। ঠিক কথা বাবু, নইলে বন্ধু কিসের? তা বাবু, আপনারা তাদের রক্ষা করতে পারবেন, আপনাদের সাহস আছে। যাক, ওঝার সঙ্গে আর বেশিক্ষণ গল্প গুজব না করে তারা যাবার জন্য তৈরি হলো। ওঝা বলল, এক্ষুনি যাবেন বাবু? কাল রাতে ঘুমোতে পারেননি, একটু ঘুমিয়ে নিন না। কিন্তু ঘুমাতে কেউ রাজি হলো না। নেপোলিয়ন বোনাপার্ট রাত্রে মাত্র 1 ঘন্টা করে ঘোড়ার পিঠে ঘুমিয়ে বছরের পর বছর ধরে দিগ্বিজয় করে ফিরেছেন। আর তাদের 2-1 দিন না ঘুমালে কি এমন ক্ষতি হবে? ওঝার কাছ থেকে সহজ ও সোজা একটি পথ জেনে নিয়ে সকলে বেরিয়ে পড়ল। বিদায় দেবার সময় ওঝা বলল, ফেরবার পথে আমাদের এখানে হয়ে যাবেন, কিন্তু ভুলবেন না যেন। হাজার হোক আপনারা আমার জীবনদাতা। শনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। ওঝা তাকে কয়েকটি গাছের পাতা খাইয়ে একেবারে চাঙ্গা করে তুলেছিল। ওঝার কথার উত্তরে সে বলল, আর আপনি বুঝি কারো জীবন বাঁচাননি? ওঝা হাসল। তার কাছ থেকে সকলে বিদায় নিল। আবার শুরু হলো দুর্গম জঙ্গলের মধ্যে পথ চলা। ওঝার ঘরের সামনে থেকে আবাংদের গ্রামটি যতটা দূরে দেখিয়েছিল, পথ চলতে গিয়ে কিন্তু আরও দূরে বলে মনে হলো। পথ যেন আর ফুরাতে চায় না।
সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে উঠল পথের মাঝেই। ডেভিড বলল, হোক রাত্রি, মশাল জেলে চলবো। আজ ওখানে না পৌঁছে আর জিরোবো না। সরোজ বলল, বেশ চলো, আমার কোনো আপত্তি নেই। আগে আর পিছে দুটি মশাল নিয়ে তারা অগ্রসর হলো। চলতে চলতে শেষে ব্যথায় পায়ের শিরাগুলি টেনে ধরে, জুতোর মধ্যে পায়ের আঙুলগুলি টনটন করতে থাকে। তথাপি বিরাম নেই, চলছে তো চলছেই। সন্ধ্যার অন্ধকার রাত তখন দুপ্রহরে পৌঁছেছে। সহসা তাদের সামনে পথের অন্ধকারের বুকে মশালের আলো জ্বলে উঠল। দূরে পাহাড়ের গা থেকে একটির পর একটি মশালের সারি নেমে আসছে। কখনো মশালগুলো গাছের আড়ালে ঢাকা পড়ছে, আবার কখনো ঘুড়ি সুতোয় বাঁধা এক সারি ফানুসের মতো চোখের সামনে ভেসে উঠছে। ক্রমে ক্রমে আলো কাছে এসে পড়ল। স্পষ্ট দেখতে পাওয়া গেল 15 বর্ষাধারীকে নিয়ে মাথায় লাল পাগড়ি বাঁধা একটি লোক এগিয়ে আসছে। সরোজ দেখেই চিনল আবাং সর্দার। সরোজকে পেয়ে সর্দারের তো আর আনন্দ ধরে না। বলল, আসুন আসুন, আমরা আপনাদের এগিয়ে আনতেই এসেছি। সরোজ বলল, যাক, ভালোই হয়েছে। আমরা মনে করেছিলাম আরো কতদূর যেতে হবে। দূর এখনো, তবে সামনে একটা ছোট খাদ আছে, তার মধ্য দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে। কিন্তু আপনাদের যখন দেখা পেয়ে গেছি, তখন আমরা খানিকক্ষণ জিরিয়ে নিতে পারি। সেই বিকাল থেকে হাঁটছি, এখনো বসিনি। বেশ বেশ, আপনারা বিশ্রাম করুন, রাত বেশি নেই, সকালেই যাত্রা করা যাবে। সর্দারের উপদেশ মতো কাছাকাছি খানিকটা ফাঁকা জায়গা দেখে পরিষ্কার করে নিয়ে 5 জন কুলি আর 3 বন্ধু শুয়ে পড়ল। এত পরিশ্রম, শুতে না শুতেই সকলে ঘুমিয়ে পড়ল। সহসা হাততালির শব্দে সকলের ঘুম ভেঙে গেল। সকলে চমকে উঠে চোখ মেলে দেখে জনকতক লোক বর্ষা আর লোহার হাতুড়ি নিয়ে সেই দিকেই আসছে। আবাং সর্দারের মুখ এতটুকু হয়ে গেল। সর্দারের অনুচরদের মধ্যেও সাড়া পড়ে গেল, জমুরা আসছে। জমুদের সরোজ চিন্ত, বলল, জমুরা আসছে তো ভয় পাবার কি আছে, আমরা তৈরি। সর্দার, আপনার অনুচরদের বলুন ঢাল নিয়ে আমাদের রক্ষা করতে, তারপর আমরা দেখছি। সর্দারের নির্দেশ মতন ঢালগুলি সামনে রেখে তার পিছনে সকলে এসে দাঁড়ালো। কুলিরা তো রীতিমতো কাঁপছে, কিন্তু 3 বন্ধু অচল অটল। হাতে বন্দুক নিয়ে তারা শুধু সুযোগের অপেক্ষা করছে। জমুরা আরো কাছে এলো। সরোজ বলল, আগে গুলি চালাবার দরকার নেই, শুধু ভয় দেখাও। একটি লোক সামনে ঘোড়ায় চড়ে আসছিল। ডেভিড তাকে দেখিয়ে জিজ্ঞাসা করল, ওই সর্দার বুঝি? হ্যাঁ। সেই মুহূর্তে ডেভিডের হাতের বন্দুক গর্জে উঠল। অব্যর্থ লক্ষ্য। সর্দারের টাট্টু ঘোড়াটি একবার সামনের দিকে 2 পায়ে লাফিয়ে উঠে মাটির ওপর পড়ে গেল। ঠিক সময় লাফিয়ে না পড়লে সর্দারের পা জখম হতো নিশ্চয়ই। জমুরা স্তম্ভিত হয়ে গেল। এমন হবে তারা আশা করেনি। ওই একটি গুলিতেই কাজ হলো। জমু সর্দার 2 হাত মাথার উপর তুলে সরোজদের থামতে বলে দল ছেড়ে এগিয়ে এলো। কাছে এসে বলল, বাঙালি, তোমাদের অস্ত্র খুব ভালো, তা আমরা জানি। তোমাদের ওই একটি অস্ত্রে আমাদের হয়তো সব লোক মারা পড়বে, কিন্তু ওতে তো আর শক্তির পরীক্ষা হবে না। তোমাদের সঙ্গে হাতাহাতির শক্তির পরীক্ষা করতে চাই। মল্লযুদ্ধে এসো, না হলে তলোয়ার। ডেভিড বলল, আমরা যখন লড়ব সেই ফাঁকে তোমার লোকের আমাদের ধরে বন্দি করে ফেলুক। জমু সর্দার হেসে বলল, দেখুন, জমুরা প্রতিজ্ঞার মর্যাদা রাখতে জানে, আবর সকলে প্রাণ দিয়েও। বেশ, তবে ঘুষি লড়বে তো এসো। জমু সর্দার বলল, ও তো আমরা কখনো লড়ি না, ও জানি না। আর ওতে দেহের শক্তির পরিচয় পাওয়া যাবে না, শুধু হাতের কায়দা। ও নয়, আমি চাই তলোয়ার, না হলে মল্লযুদ্ধ। ডেভিড বক্সিং জানত বলে প্রথমে সে কথা বলেছিল। তলোয়ার বা কুস্তি সে কোনো কালে শেখেনি। তার উপর সে ছাড়া আর কেই বা লড়বে? আবাং সর্দার তো কাঁপছে বললেই হয়, আর শনির কথা তো বাদ। তার উপর সরোজের একটা হাত দুর্বল, কাজেই লড়বে বললে এখন ডেভিডকেই লড়তে হবে। ডেভিড বলল, কিন্তু তলোয়ার কি কুস্তি আমি জানি না। জমু সর্দার হাসল, বলল, আপনার দলে আপনি ছাড়া আর লোক নেই নাকি? আছে, আরো 2 জন আছে, তবে তাদের একজনকে কাল রাত্রে সাপে কামড়েছিল, এখনো ভালো রকম সুস্থ হয়নি। আর একজন কাল রাত্রে বুনো হাতির সঙ্গে লড়ে বা হাতখানি জখম করে ফেলেছে। তার মানে আমার সঙ্গে লড়ার সাহস আপনাদের কারো নেই। শুধু ভালো ভালো কৌশলী অস্ত্রের জোরেই আপনাদের সাহস দেখান, নইলে ডান হাতের তলোয়ার চালাবে তো বাঁ হাতের কি? সরোজ এইবার কথা বলল, ঠিক কথা, তবে কি জানো সর্দার,
বাঙালিরা বা হাতেও তলোয়ার চালাতে জানে। এগিয়ে এসে দেখিয়ে দিন না দেখি। সে উপহাস সরোজ সইতে পারল না। এগিয়ে গিয়ে বলল, তলোয়ার দাও সর্দার, দেখাচ্ছি। জমু সর্দার নিজের কোমরে যে তলোয়ারখানি ঝুলছিল তা খুলে দিলে। সরোজ জিজ্ঞাসা করল, তুমি কিসে লড়বে সর্দার? জমু সর্দার বলল, আগে তোমার বা হাতের তলোয়ার খেলা দেখি, তারপর লড়ব। সরোজ বলল, খেলা দেখাতে আসেনি সর্দার, আমি এসেছি লড়তে। এই বাঁ হাতেই আমি তোমার সঙ্গে লড়ব। বেশ বলে জমু সর্দার একজন অনুচরকে ইশারা করতেই সে আরেকখানি তলোয়ার এনে সর্দারের হাতে দিল। সেলামি দিয়ে লড়াই শুরু হলো। একজনের ডান হাতে তলোয়ার আর একজনের বাঁ হাতে। একজন সুস্থ সবল আর একজন সারা রাত পথ চলে শ্রান্ত, তার উপর আহত বাঁ হাত সবেমাত্র সেরেছে, কিন্তু তার জন্য কি দুজনের কেউই কম যায় না। তলোয়ার ঝিকঝিক করছে, আঘাতে প্রতিঘাতে আগুন ঠিকরে উঠছে। একটু 19-20 হলেই এখনই একজনের মাথা দেহ থেকে ছিটকে দূরে গিয়ে পড়বে, কিন্তু আশ্চর্য, দুজনের মধ্যে কেউই কম যায় না। সহসা দুজনের কবজিতে কবজিতে তলোয়ার বেঁধে গেল। সঙ্গীন মুহূর্ত। যার কবজির জোর কম সে একটু পিছিয়ে যাবেই এবং তাকে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়তে হবে। সরোজ পিছু হটছে। ডেভিড ও সনির দৃষ্টি ভয়ে ঝাপসা হয়ে আসতে লাগলো। সরোজ বুঝিয়া রক্ষা পেল না। ডেভিড পিস্তল টিপে ধরে বলল, দরকার হলে আমি জমু সর্দারকে কুকুরের মতো গুলি করে মারব। আমার বন্ধু আহত হলে তার বদলা নেবই। ঠিক সেই মুহূর্তে জমু সর্দার সরোজকে ঠেলে দিয়ে তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ল, কিন্তু চকিতে সরোজ সরে গেল। নিজের বেগ সামলাতে না পেরে জমু সর্দার পড়ে যাবার মতো হলো। ঠিক সেই মুহূর্তে সরোজ ঘুরে দাঁড়িয়ে তলোয়ার শুদ্ধ জমু সর্দারের ডান হাতের কবজি চেপে ধরল। জমু সর্দারের পরাজয় ঘটল। সরোজ বলল, সর্দার, এবার যদি তোমায় বন্দি করি, তোমার দলের লোকেরা যেমন ভীরু কাপুরুষের মতন আমাদের বন্দি করেছিল। জমু সর্দার মুখ তুলে চাইতে পারল না। সরোজ তলোয়ারখানি কেড়ে নিয়ে হেসে বলল, যাও সর্দার, তোমায় বন্দি করলাম না। তোমার সমস্ত দলের সঙ্গে আমরা শক্তি পরীক্ষা করতে এসেছি, তোমার একার সঙ্গে নয়। আমরা তোমাদের মতন ভীরু কাপুরুষ নই যে সুবিধা পেয়ে তোমায় বন্দি করব, বুঝলে? যাও। সর্দার মুখ নিচু করে চলে গেল। সনি বলল, আপনি এত ভালো তলোয়ার খেলতে জানেন তা তো জানতাম না। শিখেছিলাম ওই গত জার্মান যুদ্ধের সময়, যুদ্ধে যাওয়ার আগে। দেশের চারদিকে তখন লাঠি ছোড়া, তলোয়ার, জুজুৎসু এসব শেখার ধুম পড়েছিল। আর সেই সময় পুলিন বিহারী দাসের কাছ থেকে আমি তলোয়ার খেলা শিখি। হ্যাঁ, আজ সেই শিক্ষা আমার কাজে লেগে গেল। বাংলার নামকরা লাঠিয়াল পুলিন বিহারী দাসের নাম সনির কাছে অজানা ছিল না। সনি বলল, যাক, আমায় কিন্তু শেখাতে হবে। সে কথা পরে, এখন সর্দারকে বলো কিছু ফলমূল জোগাড় করতে, খেয়ে তো আবার যেতে হবে। অল্পক্ষণের মধ্যেই ফলমূল এলো। জলযোগ সেরে যাত্রা করতে তাদের বেশি দেরি হলো না। পাহাড়ের মাথায় ছোট্ট একটি শহর। ঠিক শহর বললে ভুল হবে, একটি বড় গ্রাম, একটি ছোট কেল্লা যেন। চারিপাশের বন ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। চারিদিকে দৃষ্টি চলে বহুদূর পর্যন্ত, কিন্তু চারিপাশে দেখবার মতো মন তখন তাদের নয়। ভালো করে আহারাদি করে একটু শুতে পারলে তারা বাঁচে। আবাং সর্দারের বাড়িতে সকলে গিয়ে উঠল। ঝর্ণার জলে স্নান করে পেট ভরে ফলমূল ও দুধ খেয়ে দিব্যি আরামে নরম বিছানায় তিন বন্ধু দেহ এলিয়ে দিলে। ঘুম ভাঙতেই একটি লোক এসে জানালো, সর্দার আপনাদেরকে সভায় যাওয়ার জন্য ডাকছেন। সর্দারের নাম করে লোকটি তাদের যেখানে ডেকে নিয়ে এলো সেটা রীতিমতো একটা সভা বললেই হয়। মাঠের মধ্যে একটা উঁচু ঢিবির ওপর আবাং সর্দার বসেছে, আর তার সামনে জমা হয়েছে গায়ের যত লোক। সরোজ, ডেভিড ও সনি যেতেই সর্দার উঠে দাঁড়ালো। সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য বলল, এই তিনজনের কথাই বলছিলাম। এরা তিনজন বাঙালি শিকারী। এদের দুজন বন্ধুকে জমুরা আটকে রেখেছে। তাদের উদ্ধার করার জন্য এরা আমাদের সাহায্য চাইছে। তোমরা সকলে এদের সাহায্য করতে রাজি আছো? আবাংরা ভীরুর মতো পরস্পরের মুখের পানে তাকাতে লাগলো। সর্দার বুঝতে পারল এরা ভয় পাচ্ছে। বলল, ভয়ের কোনো কারণ নেই, তোমাদের লড়াই করতে হবে না। কেননা এদের কাছে এমন অস্ত্রশস্ত্র আছে যে জম্মুতে 2-3টে গ্রাম খুব সহজেই হাওয়ায় মিশিয়ে দেওয়া যায়। কাজে এরা লড়বার জন্য লোক চান না, চান আমাদের বন্ধুত্ব। এদের বন্ধুত্ব আমি স্বীকার করেছি,
কেননা জমুরা আমাদের প্রতিবেশী শত্রু, তাদের তাড়িয়ে দিতে না পারলে আমাদের শান্তি নেই। এই 3 জন বাঙালি তাদের তাড়িয়ে দেওয়ার ভার নিয়েছেন। এখন বলো, এদের বন্ধু বলে স্বীকার করতে তোমাদের কোনো আপত্তি আছে? এবার সকলে মাথা নেড়ে জানালো, না, আপত্তি নেই। তাহলে তোমরা এদের সাহায্য করতে রাজি আছো? হ্যাঁ। সহসা জনতার মধ্য থেকে একটি ছেলে উঠে দাঁড়ালো, বলল, ওদের যে অস্ত্রশস্ত্রের কথা বললেন সর্দার, আমরা আগে তার একটু পরিচয় পেতে চাই। সর্দার বন্ধু 3 জনের মুখের পানে তাকালো। সরোজ বলল, বেশ, এই দণ্ডেই আমরা পরিচয় দিচ্ছি। 3 জনে ফিরে গেল তাদের সেই ঘরে। একটা বন্দুক ও প্যাকিং বাক্স খুলে সামান্য ডিনামাইট নিয়ে এলো। সকলের সামনে সরোজ বন্দুকটি কাঁধের উপর তুলে নিলে। আকাশের উঁচুতে সারি সারি বক উড়ছিল, তাদেরই একটিকে লক্ষ্য করে সরোজ বন্দুক চালালো। শব্দ হতে না হতেই লটপট করতে করতে রক্তাক্ত একটি বক মাটির উপর এসে পড়ল। তারপর খানিকটা তফাতে পাহাড়ের একটি খাঁজের মধ্যে ডিনামাইটটুকু রেখে পোলতে আগুন ধরিয়ে দিয়ে এলো। ছোট্ট পোলতে পুড়তে কতক্ষণই বা লাগে। বিরাট শব্দ হয়ে চারপাশ কাঁপিয়ে পাহাড়ের খানিকটা ধসে পড়ল তুবড়ির মতো, আর পাথরগুলো চারপাশে ছিটকে পড়ল। আবাংরা ভয়ে বিস্ময়ে স্তব্ধ। সর্দার বলল, এইবার এই অস্ত্রশস্ত্র নিয়ে জমুদের গ্রাম ওরা ধ্বংস করবে। ওদের 2 জন বন্ধুকে উদ্ধার করবে আর আমার মেয়েকেও বাঁচিয়ে আনবে ওদের হাত থেকে। আমি তাই কথা দিয়েছি, ওদের সব রকম সাহায্য করব। আমার মেয়েকে ফিরে পাওয়া চাই। সকলে চুপ করে রইল। সর্দার এবার বন্ধু 3 জনের পানে ফিরে বলল, তা কবে থেকে আপনাদের কাজ শুরু হবে? আজই হতে পারে, তবে তার আগে জমুদের সব গুপ্ত খবর আমাদের চাই। আমাদের বন্ধুরা কি অবস্থায় আছে, কোথায় আছে, সব জানতে হবে তো। তা বেশ, আমি এখনই 2 জন গুপ্তচর পাঠাচ্ছি, বলে সর্দার 2 জন লোককে ডেকে কি উপদেশ দিল। তারপর সেদিনকার মতন সভা ভাঙল। জনাপাচেক আবাং গল্প করতে করতে সভা হতে বাড়ি ফিরছিল। সহসা পাশ দিয়ে একটি লোককে চলে যেতে তারা চমকে উঠল। লোকটি একেবারেই অপরিচিত। যেরকম তাড়াতাড়ি সে সরে পড়ছিল, তা দেখে কেমন যেন সন্দেহ হলো। কি ভেবে একজন তাকে ডাকলো, ওয়ে শোন। লোকটি একবার মুখ ফিরিয়ে পেছনে তাকিয়েই দেখল, তারপর তীরের মতন বনের দিকে ছুটল। 5টি লোকের সঙ্গে একটি লোক কখনো ছুটে পারে? 5 জন হৈ হৈ করে তার পিছনে ছুটে গিয়ে তাকে ধরে ফেলল। লোকটি জমুদের গুপ্তচর। ধরা পড়েই তো সে সর্দারের পায়ে পড়ে কেঁদে ফেলল। দোহাই সর্দার, প্রাণে মারবেন না, আপনাদের আমি অনেক উপকার করব। কি উপকার করবে শুনি? আপনার মেয়েকে উদ্ধার করার পথ আমি বলে দেব। তাদের তো আর 2-3 দিনের মধ্যেই ওই বউ লোকের মুখে ফেলে দেওয়া হবে। এখনো তাদের বাঁচাতে পারা যায়, গুপ্ত পথ আমি জানি। বেশ, কালই তোমার সঙ্গে আমরা যাব। বিশ্বাসঘাতকতা করলে তৎক্ষণাৎ মৃত্যু। লোকটিকে সেদিনকার মতন আটকে রাখা হলো। পরদিন কয়েকজন লোক আর কয়েকটি দরকারি জিনিসপত্র নিয়ে আবাং সর্দার গুপ্তচরের সঙ্গে পথে বের হয়ে পড়ল। সরোজ, সনি, ডেভিডও তাদের সঙ্গেই ছিল। ঘন গভীর জঙ্গল দিয়ে গুপ্তচর তাদের পথ দেখিয়ে নিয়ে চলল। পাহাড়ের প্রায় নিচে নেমে এসে একটি ঝোপের পাশ থেকে সে একখানি পাথর সরিয়ে ফেলল। পাথরটি সরাতেই নিচে একটা গর্ত দেখা গেল। গুপ্তচর বলল, এই পথ। বেশ, তুমি আগে আগে চলো, আমি পিছনে আছি। গুপ্তচর হাসল। হেসে হাতের মশালটি জেলে নিয়ে সুড়ঙ্গ পথের মধ্যে প্রবেশ করল। অনেক দিনের পুরনো পথ, অন্ধকার। অমন দিনের আলোতেও অন্ধকার। কে যে শখ করে পাহাড়ের বুকে এমন পথ করেছিল কে জানে। চলতে কষ্ট হয়, কখনো ওঠে কখনো নামে। আগাছা ডিঙিয়ে সাবধানে পা ফেলে ধীরে ধীরে সকলে অগ্রসর হল। কতদিন যে সে পথে লোক চলেনি তা সেই পথই বলতে পারে। সুড়ঙ্গ শেষ হয়েছে এক খাদের পাশে এসে। খাদের ওপাশে একটি প্রকাণ্ড পাথরের ঢিবি দেখা যাচ্ছে। ঢিবিটা দেখিয়ে গুপ্তচর বলল, ওই হচ্ছে জমুদের জেলখানা। ওর ভিতরে আবাং সর্দারের মেয়েটিকে আর বাঙালি 2 জনকে বন্দি করে রাখা হয়েছে। সরোজ বলল, তা তো বুঝলাম, কিন্তু ওদের উদ্ধার করবো কেমন করে? ওইটা হচ্ছে জেলখানার ছাদ। সন্ধ্যার সময় বন্দিরা ওই ছাদে হাওয়া খায়, সেই সময় তাদের নিয়ে আসতে হবে। কিন্তু এই খাদের ওপারে যাব কেমন করে? ওই জন্যই তো দড়ি আর মই সঙ্গে আনা হলো। সব মইগুলো একটার পর একটা লম্বা করে দড়ি দিয়ে বেঁধে ফেলুন, তারপর সেই মই এদিক থেকে ওদিকে ফেলে দিন।
খাদের এইদিকে মইয়ের এক মুখ থাকবে, আর ওই ঢিবির মাথায় আর একটা মুখ থাকবে। তারপর সেই মই ধরে ঢিবির ওপর গিয়ে আপনারা চুপ করে অপেক্ষা করবেন। সন্ধ্যার সময় বন্দিরা উপরে উঠলেই তাদের নিয়ে পালিয়ে আসবেন। পাহারা থাকে না? থাকে, তাড়াতাড়ি কাজ শেষ করবেন। তার উপর আপনাদের কাছে তো আগুন ছোড়া অস্ত্র আছে, আপনাদের সামনে তারা কতক্ষণ দাঁড়াবে? বেশ, কিন্তু কে কে যাবে? ডেভিড বলল, আমি যাব। সনি বলল, আমিও যাব। সরোজ বলল, বেশ, আর সর্দার চলুন। কিন্তু সর্দার তখন রীতিমতো ঘাবড়ে গেছে। বলল, তাই তো, এত সরু মইয়ের উপর দিয়ে খাদের ওপাশে যাওয়া, যদি পড়ে যাই। সর্দারের ভাব দেখে শনি তো আর হেসে বাঁচে না। সরোজও হেসে ফেলল, বলল, বেশ বেশ, আপনাকে যেতে হবে না, আপনি এখানেই থাকুন। ইতিমধ্যে মইগুলি লম্বা করে বাঁধা হলো। প্রকাণ্ড লম্বা মইখানি ধীরে ধীরে খাদের ওদিকে পাহাড়ের ঢিবির ওপর ফেলে দেওয়া হলো। সরোজ ও ডেভিড মই বেয়ে ওদিকে যাবার আগে শনির হাতে বন্দুক দিয়ে বলল, এইখানে পাহারা দাও। যদি কেউ আমাদের আক্রমণ করে না আর আমরা তাকে সুবিধা করতে না পারি, তাহলেই গুলি চালাবে, বুঝলে? শনি ঘাড় নাড়ল। দুই বন্ধু পরপর মইয়ের ওপর উপুর হয়ে শুয়ে শুয়ে একটির পর একটি করে সিঁড়ি পার হয়ে চলল। দুটি মানুষের দেহের ভারে বাঁশ মচমচ করতে লাগল। নিচে অন্ধকার অতল খাদ। একবার যদি মইয়ের বাঁধন খুলে যায়, কিংবা মইটি যদি উল্টে ঘুরে যায়, তাহলে নিচে, কত নিচে, কোথায় গিয়ে যে পড়বে কে জানে। পাথরের বুকে আছড়ে পড়ে গুঁড়ো হয়ে কিভাবে যে মরবে তা ভাবতে গেলেও মাথার মধ্যে শিরশির করে ওঠে। কিন্তু ভয় পাওয়ার ছেলে তারা নয়। ওপারে পাহাড়ের মাথায় গিয়ে যখন দুজনে পৌঁছল, তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। অস্ত যাওয়া সূর্যের লাল কিরণ গায়ে মেখে দুটি লোক ধীরে ধীরে পাহাড়ের মাথায় এসে দেখা দিল। তাদের সঙ্গে দুজন রক্ষী, পিছনে একটি মেয়েও এসে উঠল। রক্ষী দুজন এদিক থেকে ওদিক পর্যন্ত পায়চারি করতে লাগল। বন্দী দুজন পাথরের একটি ঢিবির ওপর বসল। মেয়েটি এসে দাঁড়ালো তাদের পাশে। ইতিমধ্যে বন্দীদের একজন গান ধরল, আমার সোনার বাংলা মাগো, আমি তোমায় ভালোবাসি। দুই বন্ধু ক্ষণেকের জন্য তাদের কাজ ভুলে গেল। সরোজ বলল, ডাক্তার গাইছে। ডেভিড বলল, চমৎকার গলা। সত্যই সুকণ্ঠ। সুরের ঝংকার চারিপাশের আকাশে বাতাসে কেঁপে কেঁপে মনে ধাক্কা দিয়ে যায়। ফুলের গন্ধের চেয়ে এই গানের সুর ভালো লাগে। মনে হয় শুধু বসে বসে শুনি। ডেভিড সরোজের একটি হাত ধরে চাপা গলায় বলল, গেট রেডি। সুরের জগৎ থেকে সরোজ বাস্তব জগতে ফিরে এলো। দেখল যে রক্ষী দুজন বন্দীদের পাহারা দিচ্ছে আর পিছু ফিরে গল্প করছে। এই সুযোগ। পাথরের আড়াল হতে দুজনে নিঃশব্দে যে ঢিবিটায় বন্দীরা বসেছিল তার পাশে গিয়ে দাঁড়ালো। সরোজ বিনয়বাবুর কাঁধের ওপর একখানি হাত রেখে বলল, চুপ, যদি বাঁচতে চাও তো তাড়াতাড়ি এসো। বিনয়বাবু ও ডাক্তার উঠে দাঁড়ালো। মেয়েটির পানে ফিরে সরোজ বলল, তুমিও এসো। কিন্তু এসো বললেই কি আশা এত সহজ? সহসা ডাক্তারের গান বন্ধ হতেই রক্ষীরা ফিরে দাঁড়ালো। কিন্তু তারা কিছু করার আগেই ডেভিডের এক ঘুষি এসে পড়ল একজনের মুখের ওপর। সে পড়ে গেল। দ্বিতীয় রক্ষী ব্যাপার সুবিধে নয় বুঝে ছুটে গিয়ে চিৎকার করতে শুরু করে দিলে। দেখতে দেখতে আরো জন কয়েক জমু রক্ষী পাহাড়ের উপর এসে পড়ল। চারজন তখন সবেমাত্র মইয়ের উপর বুক দিয়ে এগিয়ে আসতে আরম্ভ করেছে। ডেভিড সিঁড়ির মুখে এসে দাঁড়ালো, বলল, তোমরা তাড়াতাড়ি এগো, আমি ততক্ষণ এদের ঠেকিয়ে রাখছি। হাতের পিস্তল বাগিয়ে এসে দাঁড়িয়ে রইল। প্রথমেই যে কজন জমু তাড়া করে এসেছিল তাদের একজন দেখতে দেখতে বুকে হাত দিয়ে ছিটকে ঘুরে দাঁড়ালো। ডেভিড তাকে গুলি করেছিল। জমুর দল একবার শুধু থমকে দাঁড়ালো, তারপর যেমন করে জলের ঢেউ এগিয়ে আসে তেমনি করে এগিয়ে এলো। ডেভিডও চুপ করে রইল না। তার হাতের পিস্তলের ঘোড়া অবিরাম খটখট করে শব্দ করতে লাগলো। একটি একটি করে জমু গুলি খেয়ে শুয়ে পড়তে লাগলো। তথাপি এগিয়ে আসা তারা ছাড়ল না। ডেভিডের কাছে গুলি বেশি ছিল না। দেখতে দেখতে তারা ডেভিডের অত্যন্ত কাছে এসে পড়ল। চারজন তখন এদিকে কিনারায় প্রায় এসে পৌঁছেছে। ডেভিড এবার পিস্তলটি বেল্টে গুজে সিঁড়ির ওপর লাফিয়ে পড়ল। কিন্তু বুকে হেঁটে লোক আর কত তাড়াতাড়ি চলতে পারে? একটি জমু ছুটে এলো তাকে ধরতে। শেষে ধরতে না পেরে বল্লমের খোঁচা মেরে ডেভিডকে মইয়ের ওপর থেকে ঠেলে দিল।
ঠিক সেই সময় ওপার থেকে সনির বন্দুক গর্জে উঠল। ডেভিডকে যে ফেলে দিচ্ছিল সেও গুলি খেয়ে খাদের মধ্যে পড়ে গেল, কিন্তু ডেভিডকে রক্ষা করতে পারা গেল না, সে তার আগেই পড়ে গেছে। সরোজ, ডাক্তার, বিনয়বাবু ও আবাং সর্দারের মেয়ে চারজনেই এদিকে এসে পৌঁছল। মই টেনে নেওয়া হলো। সনি গায়ের জ্বালা মেটাবার জন্য অবিরাম বন্দুকের ঘোড়া টিপে চলল। একটি জমুকেও সে আজ প্রাণ নিয়ে ফিরে যেতে দেবে না। বিনয়বাবু হায় হায় করতে লাগলেন, অমন বন্ধু আর পাবেন না, নিজের জীবন দিয়ে তাদের বাঁচিয়ে গেল। ওদিকে কয়েকটা গুলি খাবার পরেই জমুরা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। সনির আর গুলি চালানো হলো না। সরোজ বলল, আমার কোমরে একটি দড়ি বেঁধে ঝুলিয়ে দাও দেখি, আমি নিচে গিয়ে দেখব ডেভিডের কি হলো। আবাং সর্দার হেসে বলল, পাগল নাকি? এই রাত্রির অন্ধকারে কোথায় যাবেন? এই খাদ কি 1-2 হাত? শুনেছি এই খাদ নাকি পাতালে গেছে। আর এই অন্ধকারে আপনি কি দেখবেন? মশাল নিয়ে নামবো। সেই মশালের আগুনে আপনার কোমরে দড়িটাই যদি পুড়ে যায়। আর দিনের আলো হলে এক কথা ছিল, কিন্তু এই রাতের অন্ধকারে। কথাটা সত্য। সরোজকে অগত্যা নিরস্তই হতে হলো। এই অন্ধকারে খাদের মধ্যে মশালের আলোয় কত দূরই বা দেখা যায়? টর্চেই বা কি হবে? বন্ধু হারিয়ে শোকে দুঃখে গুম হয়ে সকলে ফেরার পথে পা বাড়ালো। পরদিন সকাল থেকে সরোজের আর সন্ধান পাওয়া গেল না। তার সঙ্গে 4 জন কুলিও নিরুদ্দেশ। খুঁজে খুঁজে সকলে হয়রান হয়ে গেল। শেষে বিনয়বাবু বললেন, আমার মনে হয় সে খাদের মধ্যে ডেভিডের খোঁজ করতেই গেছে। সকলে মিলে তখন চলল সেই খাদের ধারে। সুড়ঙ্গ পথের মাঝামাঝি এসে সরোজের সঙ্গে দেখা। সে তখন ফিরছে। বিনয়বাবুকে দেখে বলল, ডেভিড যে কোথায় গেল, আশ্চর্য। সকলে সরোজের মুখের পানে তাকালো। সরোজ বলল, ওই নিচে নেমেছিলাম, একেবারে নিচে। খুব গভীর তো নয়, খুব বেশি হলে ওই 500 ফুট হবে। যত জল আর কাঁদা জমে আছে ওখানে। একটি জায়গায় মানুষের দেহের মতো কাদার উপর একটি দাগও দেখলাম, পায়ের দাগও দেখলাম, কিন্তু ডেভিড গেল কোথায় কিছুই বুঝতে পারছি না। কোনো জানোয়ারে টেনে নিয়ে যায়নি তো? জানোয়ার পাচ্ছ কোথায়? দুপাশে খাড়া পাহাড়, ওখানে জানোয়ার যাবে কেমন করে? আর সেরকম কাদা একবার নামলে না উঠে আসা মুশকিল। সে কাদায় পড়লে মানুষ মরে না। ডেভিড মরেনি, মরলে তো তাকে ওখানে দেখতে পেতাম, কিন্তু সে গেল কোথায়? মানুষের পায়ের দাগ দেখলে তো, সেটা কোথায় গেছে বুঝতে পারলে না? ওই ওধারে খাদের গায়ে গিয়ে লেগেছে, তারপর আর দাগ নেই। তাহলে ওধার থেকে জমুরা রাতারাতি খাদে নেমে তাকে তুলে নিয়ে যায়নি তো? কিন্তু রাতে খাদের মধ্যে নামতে কি ওরা সাহস করবে? বাংলা মুলুকের লোক হয়ে তুমি সাহস করেছো, আর ওরা এদেশের পাহাড়ি জাত হয়ে পারবে না? না, কারণ ওদের কুসংস্কার আমাদের চেয়ে বেশি। ঠিক আছে, চলো আগে আবাং সর্দারের সঙ্গে গিয়ে পরামর্শ করে দেখি। কিন্তু সর্দার মেয়েকে ফিরে পেয়ে কাল রাত থেকে তাকে নিয়েই তো ব্যস্ত। তা বলে তো আর ডেভিডের সন্ধান না নিয়ে আমরা এখান থেকে নড়ছি না। সর্দার মেয়েকে ফিরে পেলে কাদের জন্য? আমাদের জন্যই তো। না হলে তো ভাল্লুকের পেটে যেত, সে কথা ভুললে চলবে না। সরোজরা সর্দারের কাছেই চলল। এদিকে ডেভিডের মাথা ঘুরে গেল। সিঁড়ির ওপর থেকে এমনভাবে তাকে ফেলে দেবে তা যদি আগে জানতো, তাহলে জমুদের হাতে বন্দী হওয়াও তো ভালো ছিল। এরোপ্লেন থেকে ডেভিড বহুবার লাফিয়েছে, তবে এমনভাবে কোনোদিন পড়তে হয়নি। তখন ছিল প্যারাসুট, নিচে কোথায় নামতে হবে তাও চোখে দেখা যায়। পড়বার আগে মনকেও তৈরি করে নেওয়া যায়। আর এ কি হলো? কোথায় কত নিচে পাথরের বুকে পড়ে থেতলে যাবে। পতনের বেগে ডেভিডের দম বন্ধ হয়ে এলো। ভয়ে চোখ বুজে সে যিশুর নাম স্মরণ করল, শুধু কয়েকটি মুহূর্ত মাত্র। ডেভিডের সারা দেহের মধ্যে শিরায় শিরায় স্নায়ুতে স্নায়ুতে রক্তের তালে তালে কি যেন একটা ঘটে গেল। সারা পৃথিবী বুঝি 12টা সূর্যের তেজে পুড়ে গেল। একটি আগ্নেয়গিরি বুঝি চারিপাশ বিদীর্ণ করে ফেটে গেল। ডেভিড পড়ল, ডেভিড মরল। কিন্তু মৃত্যুর পরেও যে মানুষ বাঁচে তা কে জানত? তবে কি সে মৃত্যুর ওপারে গিয়ে পৌঁছল নাকি? না, পরলোকে কি এমন সুন্দর খড়ের বিছানা পাওয়া যায়? তবে তো সে মরেনি। অমন খাদের মধ্যে পড়েও সে মরেনি, বেঁচে আছে। খাদের নিচে এমন খড়ের গাদা। ডেভিড উঠে বসল। তৎক্ষণাৎ 2 জন লোক এসে তাকে ধরল। লোক দুটিকে দেখে ভয় হবারই কথা। কালো পাথর কেটে কে যেন মানুষ দুটিকে গড়েছে। ডেভিডকে তারা বাইরে নিয়ে এলো। সূর্য তখন প্রায় ডুবতে বসেছে। ডেভিডকে ধরে তারা স্নান করালো, একরকম গাছের ছাল পরতে দিল। তারপর অনেক চড়াই উতরাই ভেঙে রাত্রির অন্ধকারে তাকে হাঁটিয়ে নিয়ে চলল। সারাদিন আহার নেই, তার উপর স্নান করা, পাহাড়ি পথ চলা,
শরীর আর বয় না। কিন্তু ডেভিড না চলতে পারলে কি হবে, তাকে যেতেই হবে। একটা গুহার মধ্যে তাকে নিয়ে আসা হলো। ভিতরটা অন্ধকার, ধূপ ধুনোর গন্ধে ও ধোঁয়ায় পূর্ণ। প্রথমেই চোখ ধাঁধিয়ে যায়। খানিকক্ষণ পরে চোখ সয়ে গেলে দেখতে পেল সেটা ঠিক গুহা নয়, একটা মন্দির বললেই হয়। একদিকে দুটি প্রদীপ জ্বলছে, সামনের দেওয়ালের গায়ে পাথরের বুকে খোদাই করা প্রকাণ্ড এক মূর্তি। দেবতার কি দানবের তা বোঝা যায় না। মাথার উপর একটি ঘণ্টা ঝুলছে। ডেভিডের এক সঙ্গী সেই ঘণ্টার দড়ি টেনে ঠং ঠং করে বাজালো। সঙ্গে সঙ্গে কোথা থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল, আগাচ্ছ। ডেভিডকে ভিতরে নিয়ে যাওয়া হলো। এবার ডেভিড দেখতে পেল একটি লোক, জটায় মুখ ঢাকা, চোখ দুটির পানে তাকাতে ভয় করে। লোকটি কি কতগুলি কথা বিড়বিড় করে বলতে বলতে ডেভিডের কপালে বড় বড় কয়েকটা সিঁদুরের ফোঁটা দিল। তারপর লতা পাতা জড়ানো একটি পাগড়ি পরিয়ে দিলে ডেভিডের মাথায়। একটা জ্বলন্ত প্রদীপ নিয়ে পাগড়ির উপর বসিয়ে দিলে। তারপর তারা ডেভিডকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। ডেভিডের একবার মনে হলো প্রদীপটা মাথা নেড়ে ফেলে দেয়, কিন্তু শেষ পর্যন্ত কি হয় দেখবার কৌতূহল ছিল তার অপরিসীম। সে শান্তভাবে চলল। সিঁড়ির পর সিঁড়ি চলেছে। কত সিঁড়ি তাকে বলবে। পায়ের শিরাগুলি যখন টেনে ধরার উপক্রম হয়েছে, এমন সময় একটা ফাঁকা জায়গায় এসে পড়ল। জায়গাটা অ্যাম্ফি থিয়েটারের মতন। নিচে সমতল জমি ঘিরে পাহাড় উঠেছে। সেই পাহাড়ের গায়ে এমনভাবে একটা বেষ্টনী দেওয়া আছে যেন বারান্দা। চাঁদের আলো থাকলে ডেভিড বুঝতে পারত তাকে দেখবার জন্য সেই বারান্দার উপর কত লোক জমা হয়েছে। জায়গাটির মাঝখানে বাঁশের খুঁটি ছিল, তার সঙ্গে ডেভিডকে তারা বেঁধে ফেলল। ডেভিড কোনো বাধা দিলে না, দিলেও সে পারত না। ডেভিডকে বেঁধে দুজনে চলে গেল। পাহাড়ি বারান্দায় লোকের চিৎকার জাগল। একে একে অবিরাম মশালের আলো জ্বলে উঠল। ডেভিড তাকিয়ে দেখল চারদিক থেকে লোক তাকে দেখবার জন্য ঝুঁকে পড়েছে। তারপর কি হলো সে ঠিক বুঝল না। একটা খোদ খোদ শব্দ শুনে নিচে চোখ নামিয়ে দেখে দুটি কালো কালো প্রকাণ্ড ভল্লুক মাথা দোলাতে দোলাতে তার দিকে এগিয়ে আসছে। তার পিছনে আসছে আরো দুটি, তার পিছনে আরো। ভল্লুকের দল এখনই তাকে ছিঁড়ে খাবে। কোনো উপায় নেই, মৃত্যু, অসহ্য যাতনা সয়ে তাকে মরতে হবে। ডেভিড চোখ বুঝল। এদিকে বিনয়বাবুদের ফিরে আসতে দেখে আবাং সর্দার তো লাফিয়ে উঠল, বলল, কোথায় ছিলেন আপনারা? এই মাত্র আমি লোক পাঠালাম আপনাদের খোঁজে। আমাদের গুপ্তচর দুজন ফিরে এসেছে। জরুরি খবর, তাড়াতাড়ি তৈরি হয়নি, এখনই আমাদের বেরোতে হবে। কোথায়? সে অনেক কথা, পথে যেতে যেতে বলবো। এখন শুধু জেনে রাখুন, আপনাদের সেই বন্ধুটাকে যমুরা আজ রাত্রে ভল্লুকের মুখে ফেলে দেবে। তাকে উদ্ধার করার জন্য আমাদের এখনই যেতে হবে। সরোজের মুখের বিমর্ষ ভাব একেবারে কেটে গেল। সে বলল, আমি তৈরি, কিন্তু আপনাদের তো এখনো স্নান খাওয়া হয়নি। ও কিছু না, আমরা ঠিক আছি। আবার পাহাড়ি পথ। সুড়ঙ্গ না হলেও পথটা সুড়ঙ্গের মতোই সংকীর্ণ। এ পথে কোনোদিন মানুষ চলেছিল বলে তো মনে হয় না। কখনো লাফিয়ে, কখনো হামা দিয়ে, কখনো দড়ি ধরে ঝুলতে ঝুলতে সকলে নেমে এলো। সেটা উপত্যকা কি খাদ ঠিক করে বলা শক্ত। সামনে দিয়ে ঝিরঝির করে ঝর্ণা বয়ে চলেছে। চারিপাশেই ছোট বড় নানা গাছ গজিয়ে ঘন জঙ্গল করে ফেলেছে। যে গুপ্তচরটি পথ দেখাচ্ছিল সে বলল, ওই ঝর্ণা বেয়ে এবার উঠতে হবে। ঝর্ণা বেয়ে উপরে ওঠা যে কি কঠিন তা ধারণাও করতে পারা যায় না। পাথরের গায়ে শ্যাওলা ধরেছে, এত পিচ্ছিল যে পা রাখা যায় না। তবে সংকীর্ণ ঝর্ণা, স্রোতের টান কম, এই যা কথা। খানিকটা উঠতেই সামনে এক প্রশস্ত চত্বর দেখা গেল। গুপ্তচর বলল, এইটা হচ্ছে জকের জঙ্গল। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে জকের মন্দির। ওই খুঁটির সঙ্গে। গুপ্তচরের কথা বেঁধে গেল। এরা সকলে চেয়ে দেখল মাঠের মাঝে খুঁটির সঙ্গে ডেভিড বাঁধা, আর কয়েকটা ভাল্লুক চারদিক থেকে তাকে আক্রমণ করেছে। এখনই ছিঁড়ে খাবে হয়তো। গুলি করার সুযোগ নেই। সরোজ আর দাঁড়িয়ে থাকতে পারল না। ভোজালিখানি কোমর থেকে টেনে নিয়ে ছুটে গেল। একটা ভল্লুক তখন ডেভিডের ওপর লাফিয়ে পড়েছে। সরোজ তাড়াতাড়ি ছুটে গিয়ে প্রকাণ্ড ভোজালিখানি ভল্লুকের চোখে বসিয়ে দিল। ভল্লুকটি ডেভিডকে ছেড়ে ঘুরে দাঁড়ালো এবং চকিতে সরোজকে চেপে ধরল বুকের মধ্যে। দুহাতের নখ দিয়ে গায়ের কোটটা টেনে ছিঁড়ে ফেলল।
আবাং সর্দার সেই সময় প্রকাণ্ড টাঙ্গিখানা নিয়ে ছুটে না গেলে কি হতো বলা যায় না। বিনয়বাবুর বন্দুক গর্জে উঠল। গুপ্তচরটা ছুটে গিয়ে ডেভিডের হাত পায়ের বাঁধন কেটে দিলে। ডেভিডের তখন জ্ঞান নেই, সে মাটির উপর পড়ে যাচ্ছিল। ডাক্তার তাকে কাঁধের উপর তুলে নিলেন। ভল্লুকের নখের আঘাতে ডেভিডের কাঁধ থেকে তখন রক্ত ঝরছে। ভল্লুকের মুখ থেকে সর্দার কোনো রকমে সরোজকে তো রক্ষা করল, কিন্তু ভাল্লুক কি একটা? সবকটি ভাল্লুক তখন ঘোঁত ঘোঁত করতে করতে তাদের দিকে ছুটে এলো। পাহাড়ের উপর থেকে যারা মজা দেখছিল তাদের মধ্যে তখন হই হই পড়ে গেছে। বিনয়বাবু বললেন, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। সরোজ, ডিনামাইট। সরোজ ডাকল, সনি। ইয়েস, রেডি রেডি। শনি এতক্ষণ একটু তফাতে গিয়ে পাহাড়ের একটি ছোট গুহার মধ্যে একটি প্যাকিং বাক্স রেখে তার চারিপাশে ঠিক করে পাথরের টুকরো ও গাছপালা দিয়ে চাপা দিচ্ছিল। বাক্সের সঙ্গে দুটি ইলেকট্রিকের তার লাগানো ছিল। সে দুটি এনে শনি সরোজের হাতে দিল। সামনে তখন ভল্লুকের দল। মাথার ওপর থেকে জমুরা, বল্লম ও পাথর ছুটছে। সকলে তাড়াতাড়ি ছুটল জঙ্গলের দিকে। জঙ্গলে গাছের ছায়ায় এসে বল্লমের হাত থেকে বাঁচা গেল বটে, কিন্তু ভাল্লুকের মুখ থেকে অত সহজে নিষ্কৃতি পাওয়া যায় না। তবু অবসর পেয়ে সরোজ হাতের পিস্তল মাটিতে ফেলে দিয়ে ইলেকট্রিক তারের দুটি মুখ ব্যাটারির দুদিকে চেপে ধরল। 3 সেকেন্ডও পার হলো না, একটা ভীষণ শব্দে সারা পাহাড়টা কেঁপে উঠল। সামনের পাহাড়টা আগুনের গোলার মতো উপরে উঠে গিয়ে তুবড়ির মতো ফেটে পড়ল। দু একটা পাথরের কুচি ছিটকে এসে লাগলো তাদের গায়ে। আবাংরা নেচে উঠল। জমুদের জকের মন্দির টুকরো টুকরো হয়ে উড়ে গেল। কত জমু মরল, যেমন পাপ তার তেমনি সাজা। খানিকক্ষণ চুপচাপ থাকবার পর মানুষের কোলাহলে চারদিক মুখর হয়ে উঠল। অজ্ঞান ডেভিডকে কাঁধে নিয়ে 4 বন্ধু ফিরল নিরাপদ আস্তানায়। অসম্ভব খাটুনি গেছে, গায়ে হাতে পায়ে সব ব্যথা। ভোরবেলা ঘুম থেকে উঠতে আর ইচ্ছে করে না। সকাল হয়ে গেছে, তথাপি চোখ বুজে সবাই বিছানায় পড়ে আছে। সহসা দরজায় ঘা পড়ল। কে? আমি সর্দার। সর্দার? এত সকালে? সরোজ উঠে দরজা খুলে জিজ্ঞাসা করল, ব্যাপার কি? ব্যাপার ভয়ানক। ওদের যক্ষ দেবতার মূর্তি এসে পড়েছে আমাদের শহরের মাথায়। সেই মূর্তিকে উদ্ধার করার জন্য দলে দলে জমুরা আসছে আমাদের আক্রমণ করতে। সত্যি? আর সত্যি মিথ্যার কি আছে মশাই, বাইরে এলেই তো সব বুঝতে পারবেন। সকলে বাহিরে এসে দাঁড়ালো। আবাং সর্দার দেখিয়ে দিল সামনের পাহাড়ের উপর যক্ষ দেবতার প্রকাণ্ড পাথরের মুন্ডুটি এসে পড়েছে। প্রকাণ্ড মুন্ডুটা হাঁ করে তাদের পানে তাকিয়ে আছে। সজীব হলে এখনই তাদের গিলে খেত বুঝি, দেখলে ভয় হয়। জিজ্ঞাসা করল, জমুরা কই? ওই যে দূরে বনের গাছপালা কাঁপছে দেখছেন, ওই জঙ্গলের মধ্য দিয়ে তাই আসছে। বলে সর্দার দূরে একটা জঙ্গল দেখিয়ে দিল। তার গাছপালাগুলি সামান্য নড়ছে বটে, কিন্তু মানুষ দেখা যাচ্ছে না। কিছুক্ষণ সেদিকে সকলে চেয়ে রইল। শেষে বিনয়বাবু বললেন, অত ভয় পাচ্ছ কেন সর্দার? তোমার সৈন্য নেই? তা আছে, কিন্তু সহসা একটি লোক ছুটে এসে জানালো, সর্দার, জমুরা 1 কোষের মধ্যে এসে পড়েছে। এই ডাক পিটিয়ে সকলকে সাবধান করে দাও, সৈন্য যেন তৈরি থাকে। আমি এতে সকলকে নিয়ে যাচ্ছি। লোকটি চলে গেল। একটু বাদেই দুমদুম করে দামামার শব্দ শোনা গেল। বন্ধু 5 জন সর্দারের সঙ্গে অগ্রসর হলো। জঙ্গলের মধ্যে ছোট একটি ঢিপি। ঢিপি হলে কি হয়, তার উপর থেকে অনেক নিচে পর্যন্ত বেশ দেখতে পাওয়া যায়। শত্রুদের ওপর গুলি চালাবার এমন সুবিধা আর কোথাও নেই। কজন জমু জঙ্গলের বাইরে আসতেই সরোজ গুলি ছুড়ল। লক্ষ্য তার কখনো ব্যর্থ হয় না। কজন তো সেখানেই শুয়ে পড়ল, আর কজন আবার জঙ্গলের মধ্যেই পালিয়ে গেল। তারপর আরেকটি জমুরও দেখা নেই। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। সরোজ বলল, ব্যাটারা গুলি খেয়ে ভেগেছে। না না, ভাগার লোক নয়। দিনের আলোয় সুবিধে হবে না, রাত্রের অন্ধকারে আবার আসবে। কিন্তু রাতেই জঙ্গলের মধ্যে দিয়ে লোক এলে কি করে জানবো? আলোর কোনো ব্যবস্থা করা যায় না? আলো? মশাল আছে তো। সরোজ বলল, আমাদের টর্চ আছে। শনি বলল, টর্চ চলবে না, ঠান্ডায় সব ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তাহলে এখন কি করা যায়? সকলে সেইখানে বসলো পরামর্শ করতে। ডেভিড বলল, এবার ওরা আমায় ধরতে পারলে না, জীবন তো পুড়িয়ে মারবে। ধরতে পারলে তো, তা রাত্রে ওরা এলে কি করবে শুনি? কি করবে সরোজ নিজেই জানে না, বলবে কি? শেষে ঠিক হলো সামনের জঙ্গলে আগুন লাগিয়ে তারা অপেক্ষা করবে। কোনো জমু সেই অগ্নিবুহ ভেদ করে এলেই গুলি চালাবে। কিন্তু শেষ পর্যন্ত আগুন লাগাতে হলো না।
সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে উঠতে না উঠতেই ঝাঁকে ঝাঁকে ছোট ছোট আগুন বাঁধা তীর এসে পড়তে লাগলো চারিপাশের গাছপালার উপর। দেখতে দেখতে চারিপাশের জঙ্গল আগুনে লাল হয়ে উঠল। সরোজ দু একটা গুলি ছুড়ল, তাতে জমুরা ভয় পেল কিনা কে জানে। ওদিকে আবাংদের সারা গ্রামের বুকে হৈ হৈ পড়ে গেল। মারামারি শুরু হয়ে গেছে। জমুরা এতক্ষণে তাহলে আক্রমণ করেছে। অন্ধকারে তাকিয়ে কিছুই দেখা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে চিৎকার, হৈ হৈ আর হল্লা। আবাংদের কাছে গিয়ে যে সাহায্য করবে তার উপায় নেই। চারিপাশে আগুন জ্বলছে, বাইরে যাবার পথ নেই। সিংহ যেন শিকারীর জালে বাধা পড়েছে। রাত্রি শেষ হবার অনেক আগেই চিৎকার থেমে গেল। আগুন জ্বলতে জ্বলতে অনেকটা পিছিয়ে গেছে। সর্দার এতক্ষণ ছটফট করছিল, এবার বলল, চলুন ওই বাইরে গিয়ে দেখে আসি আমাদের লোকজনেরা কি করলো। রাত্রি শেষ হয়ে আসছে। কি করে যে পোড়া গাছের গুড়ি আর জ্বলন্ত জঙ্গল পাশ কাটিয়ে বাইরে তারা এলো তা তারাই জানে। শনি বলল, ও কি তেষ্টাই না পেয়েছে, এবার একটু জল খেয়ে বাঁচবো। কিন্তু জল খেতে আর হলো না। বাইরে আসতে না আসতেই চারিপাশে যে জমুর দল দাঁড়িয়েছিল তারা একেবারে ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। পিস্তলের গুলি চালাবার মতন অবসর মিলল না। লোহার হাতুড়ির বাড়ি খেয়ে একে একে সকলে শুয়ে পড়ল। ভালো করে রুখে দাঁড়াবার মতো সময়ও পাওয়া গেল না। একটা ঝড় বয়ে গেল যেন। বিচার সভা বসল। মাঠে একটা বেতের মোড়ার ওপর জমু সর্দার বসেছে, তার চারপাশে জমু সৈন্য। মাঝে সারি দিয়ে দাঁড়িয়ে আছে বন্দী আবাং সৈন্যের দল। সকলের পিছনে পিছমোড়া করে হাত বাঁধা সরোজ ও সনি, ডেভিড, ডাক্তার, বিনয়বাবু ও আবাং সর্দার। বিচারের সময় যেসব আবাং শপথ করে জমুদের দাসত্ব করতে রাজি হলো তাদের ছেড়ে দেওয়া হলো, আর যারা রাজি হলো না তাদের জীবন্ত পুড়িয়ে মারার আদেশ হলো। তবে সংখ্যায় তারা নেহাত নগণ্য। সবশেষে এরা 6 জন। জমু সর্দার বলল, তোমরা আমাদের জমু জাতির সবচেয়ে বড় শত্রু। তোমাদের কৌশলে আমাদের যক্ষ দেবতাকে আমরা হারিয়েছি। তবে তোমাদের সাহস ও বুদ্ধির আমি প্রশংসা করি। কত বাঙালিকে আমরা যক্ষ দেবতার কাছে বলি দিয়েছি, কিন্তু তোমাদের মতন আমি দেখিনি। তোমরা যদি আমার কথা মতো আমার ছেলের দৃষ্টি ফিরিয়ে দাও তাহলে আমি তোমাদের ছেড়ে দিতে পারি। ডাক্তার মাথা নেড়ে বলল, পারবো না। একজনের অনিচ্ছা সত্ত্বেও তার দুটো চোখ উপড়ে নিয়ে তোমার ছেলের চোখ আমি দিতে পারবো না। তাহলে ওদের মতো তোমাদেরকে আগুনে পোড়ানো হবে। ভেবে দেখো। ভেবে দেখেছি। অন্যায়কে স্বীকার করতে আমরা শিখিনি। আমাদের দেশে কি বলে জানো সর্দার? অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। আচ্ছা, কথাটা ঠিকই। তোমাদের দহনের ব্যবস্থাই তাহলে করি। তারপর অনুচরদের পানে ফিরে বলল, খুঁটি ঠিক কর। এদের সব জীবন্ত পোড়ানো হবে। আমি নিজের চোখে দেখব। জমু সর্দারের তখনকার মুখের পানে তাকালে বুকের ভিতর পর্যন্ত কেঁপে ওঠে। দেখতে দেখতে কয়েকটি বড় বড় খুঁটি এসে পড়ল। মাটি খুঁড়ে খুঁটিগুলির গোড়ার দিকটা পুঁতে সোজা করে দাঁড় করিয়ে রাখা হলো। এক একটি খুঁটির নিচে শুকনো ডালপালা লতা পাতা জড়ো করল জমুরা। তারপর এক একটি লোককে এক একটি খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো। এইবার শুধু নিচে আগুন দিলেই হয়। কয়েকজন এবার প্রাণের মায়ায় চিৎকার করে কেঁদে উঠল। কাতর স্বরে বলল, আমাদের পুড়িয়ে মেলো না সর্দার, আমরা তোমার কুকুর হয়ে থাকবো। জমু সর্দার কোনো কথা বলল না, শুধু একটু হেসে হাতের ইশারা করল মাত্র। মশাল হাতে নিয়ে একটি লোক এগিয়ে এলো। ডেভিড বলল, ডাক্তার, একটা মুখের কথা তো শুধু বলোই না যে ছেলেটার চোখ ঠিক করে দেব, তাহলেই জীবন্ত পুড়ে মরার হাত থেকে বাঁচা যায়। ডাক্তার মাথা নাড়ল, বলল, না, আমি তা পারবো না। বিবেকানন্দ, সুভাষচন্দ্র গান্ধীর দেশের লোক আমি। সত্যের জন্য জীবন দেব, তবু মিছে কথা বলতে পারবো না। এর উপর আর কথা নেই। জমু সর্দার জিজ্ঞাসা করল, আমার কথায় এখনো তোমরা রাজি কিনা? ডাক্তার বলল, না। এই শেষ কথা? হ্যাঁ, এই শেষ কথা। বেশ, আগুন লাগাও। সহসা আবাং সর্দার চিৎকার করে উঠল, আমার মেয়ের কি হলো সর্দার? হিহি করে সর্দার হেসে উঠল, তোমার মেয়ে মরবার আগে মেয়ের কথা ভুলে গিয়ে দেবতার নাম করো। না সর্দার, মেয়ের খবরটা একবার বলো, শান্তিতে তাহলে মরতে পারি। বেশ, তবে শোনো, তোমার পাপে আমাদের দেবতাকে আমরা হারিয়েছি, তাই তোমার মেয়ের রক্তে বেদি ধুয়ে দেবতার পুনঃ প্রতিষ্ঠা করতে হবে, বুঝলে? না সর্দার, তাকে মেরো না, সে ছেলে মানুষ, সে তো কোনো দোষ করেনি। সেদিকে ভ্রুক্ষেপ না করে জমু সর্দার অনুচরকে আদেশ দিলেন, চুপ করে দাঁড়িয়েছিস যে, আগুন লাগা। দেখতে দেখতে শুকনো খড় ডাল পাতা ধুধু করে জ্বলে উঠল।
সরোজ বলল, এইবার সকলে ভগবানের নাম করে নাও, এই জীবনের তো এখানেই শেষ হলো। পায়ে আগুনের আঁচ এসে লাগলো। মাঝে মাঝে দু একটা স্ফুলিঙ্গ গায়ে পড়ে ছুঁচের মতো বিঁধতে লাগলো। পুড়ে মরবার আগে সবকটি বন্ধু চোখ বুঝে ভগবানের নাম করতে লাগলো। এবার মৃত্যুর সামনাসামনি এসে পড়েছে, আর পাশ কাটাবার কোনো উপায় নেই। যতই হোক বাঙালি তো। শেষ মুহূর্তে ডাক্তার চিৎকার করে উঠল, এমনভাবে মরতে পারবো না সর্দার, তোমার ছেলে চোখ ফিরিয়ে দেবো। সর্দারের মুখে হাসি ফুটল। অনুচরদের কি বলতেই তারা ছুটে এসে বড় বড় লাঠির খোঁচা মেরে আগুন সরিয়ে 5 জনকে মুক্তি দিলে। ডাক্তার জিজ্ঞাসা করল, আবাং সর্দার? ওকে অমনিভাবেই মরতে হবে, ওর জন্যই আমাদের এত ক্ষতি। না, ওকেও বাঁচান। আপনি কি ভাবেন আমি আপনার কথা মতো চলবো? ডাক্তার আর কি বলবে ভেবে পেলে না। আগুন তখন আবাং সর্দারের প্রায় হাঁটু পর্যন্ত ঠেলে আসছে। আগুনের তাপে আবাং সর্দার কুঁকড়ে উঠছে। সে দৃশ্য দেখতে পারা যায় না। সরোজ খেপে গেল। হাতের বাঁধনটা খোলা পেয়েই সামনের এক অনুচরের হাত থেকে এক গাছি লাঠি কেড়ে নিয়ে ছুটে গিয়ে আবাং সর্দারের পায়ের নিচে থেকে জ্বলন্ত কাঠকুটোগুলো সরিয়ে ফেলল। জমু সর্দার চিৎকার করে উঠল, মাধব, এই বাঙালিটাকে বাঁধো, আবাং সর্দারের সঙ্গে দুজনে একসঙ্গে নরকে যাক। জমুগুলো হাঁ হাঁ করে ছুটে এলো। সনি চুপ করে থাকতে পারলে না। সেও এক জমুর হাত থেকে একখানা লাঠি কেড়ে নিয়ে ছুটে গেল সরোজকে সাহায্য করতে। সরোজের সাহায্যের দরকার ছিল না, লাঠি হাতে সে একাই 100। জমুরাও কম যায় না, সংখ্যায় তারা অনেক বেশি। সনি লাঠি ভালো করে চালাবার আগেই 10 জন তাকে ঘিরে ফেলে এমনভাবে থামিয়ে দিল যে হাতের লাঠি হাতেই রইল, চালাতে আর হলো না। তবে সরোজের পাকা হাত, কিন্তু সেই বা কি করবে? অবিরাম বাধা পেয়েও 6 জনকে জখম করল। তার হাতের লাঠিও জমুরা ছিনিয়ে নিলে। জমু সর্দারের হুকুম মতো আবার সনি ও সরোজকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো। জ্বলন্ত খড়গুলি টেনে আনা হলো পায়ের নিচে। ডেভিড ও বিনয়বাবু সেদিকে তাকাতে পারলেন না। জন কয়েক জমু তাদের পাহারা দিচ্ছিল। আগুনের তাপে সরোজ ও সনি কুঁকড়ে উঠল। নিশ্চিত মৃত্যুকে বরণ করে নেবার আগে সরোজের মুখে হাসি ফুটল। ডেভিড ও বিনয়বাবুকে লক্ষ্য করে সে বলল, আবার দেখা হবে। দুঃখ কিসের? সরোজ গীতার শ্লোক আবৃত্তি করতে শুরু করল, কিন্তু যাতনায় মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। আগুনের তাপে ভালো করে সে আর কথা বলতে পারছিল না। তার দেহে তখন আগুনের তাপ লাগছে। সহসা গুড়গুড় করে শব্দ হলো। পায়ের নিচে সমস্ত পাহাড় কেঁপে উঠল। বাসকির ফনায় দোলা লাগলো বুঝি। একটা খণ্ড প্রলয় ঘটে গেল। গুমগুম শব্দে পাহাড় ফেটে গেল, ধসে পড়ল। মানুষের কাতর আর্তনাদে চারদিক মুখর হয়ে উঠল। যারা বিচার করছিল, যারা পুড়ে মরছিল, সব একাকার হয়ে গেল। পাহাড়ের প্রকাণ্ড এক একটি খণ্ড গাছপালা আর মানুষগুলিকে নিয়ে কোথায় যে ধসে পড়ল, কে তার হিসাব রাখে? কি যেন একটা হয়ে গেল। ভালো করে বুঝবার, ভালো করে উপলব্ধি করবার আগেই সনি, ডেভিড, ডাক্তার, আবাংরা আর জমুরা সব লণ্ডভণ্ড হয়ে গেল। পায়ের নিচে পাথর সরে গেল। কে কোথায় তলিয়ে গেল, কি হলো, কে কোথায় গেল তা ভালো করে বুঝবার আগেই পাথরের গায়ে আঘাতের পর আঘাত পেয়ে সংজ্ঞাহীন মানুষগুলি পাহাড়ের ফাটলের ফাঁকে ফাঁকে কোথায় অদৃশ্য হয়ে গেল। ভূমিকম্পে পাহাড় দুলতে লাগল। 1934 সালের 15ই জানুয়ারি সারা ভারতের বুকে ভূমিকম্পের যে সংহার মূর্তি দেখা দিয়েছিল, সেই দুঃসংবাদের ফাঁকে খবরের কাগজে আমাদের জানবার মতো যে কলাইন ছাপা হয়েছিল তাই এখানে তুলে দিলাম। মজফ্ফরপুর ও মুঙ্গেরে ভূমিকম্পের শোচনীয় মৃত্যুলীলার খবর পাইয়া দমদম এরোড্রোম হইতে জন কয়েক বাঙালি পাইলট ব্যাপারটি প্রত্যক্ষ দেখিয়া আসিয়াছেন। তাহাদের বর্ণনা পূর্বাপেক্ষা লোমহর্ষক এবং মর্মান্তিক। তাহারা বলিয়াছেন, শুধু রেলপথ ধসিয়া গিয়া, বাড়িঘর ভাঙিয়া পড়িয়া প্রকাণ্ড শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় নাই, সেই সব ধ্বংসস্তূপের নিচে হইতে মুমূর্ষুদের আর্তনাদ শোনা যাইতেছে। আর যাহারা আহত হয় নাই, তাহারা পাগলের মতো শহরের পথে ছুটাছুটি করিয়া বেড়াইতেছে। এখনই শত শত সাহায্যকারী গিয়া না পড়িলে বড় বড় শহরগুলির অবস্থা কি হইবে তাহা ভাবিতেও ভয় হয়। ফিরিবার পথে বৈমানিকেরা কৌতূহলের বশবর্তী হইয়া আসামের উপর দিয়াও ঘুরিয়া আসেন। ভূমিকম্পের বেগ আসামেও বিশেষভাবে অনুভূত হইয়াছে। তার উপর এরা বলেন,
অনেক পাহাড় ফাটিয়া গিয়া বড় বড় খাদ হইয়া গিয়াছে। দুই এক স্থানে পাহাড় কিছু কিছু ধসিয়া গিয়াছে বলিয়া মনে হয়। পাহাড়ের উপর দুই একখানি গ্রামের ধ্বংসাবশেষ তাহাদের নজরে পড়িয়াছে। বৈমানিকেরা কয়েকখানি ছবিও তুলিয়াছেন বলিয়া প্রকাশ। ফিরিবার সময় ব্রহ্মপুত্রের বুকে অনেকগুলি মনুষ্য দেহ ভাসিয়া যাইতে দেখিয়া গৌহাটির জল পুলিশ বিভাগে তাহারা খবর দিয়া যান। পুলিশ সেই ভাসমান লোকগুলিকে উদ্ধার করিয়াছে। সেই দলে কয়েকজন বাঙালি আছেন বলিয়া প্রকাশ। তাহারা কিছুদিন পূর্বে আসামের জঙ্গলে নিরুদ্দিষ্ট হইয়াছিলেন। ভূমিকম্পের ফলেই পাহাড় ধসিয়া গিয়া তাহারা জলে পড়েন। সৌভাগ্যবশত তাহারা মরেন নাই, তবে সকলেই গুরুতরভাবে আহত হইয়াছেন। অবস্থা আশঙ্কাজনক।